প্রযুক্তির সাথে ঘরবন্দি বেশিরভাগ শিশু, কমছে সামাজিক দক্ষতা, বাড়ছে মানসিক হতাশা। আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা, জড়ো হচ্ছেন মুসল্লিরা। সরবরাহ বেড়েছে ভোজ্য তেল, চিনি, ছোলা ও খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল থাকার প্রত্যাশা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছে আমি ফারহানা রূপা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21টিভি চ্যানেলে। হারিয়ে যাচ্ছে রঙিন শৈশব। খোলা আকাশের নিচে বা সবুজ মাঠে খেলা নয়, প্রযুক্তি নিয়ে ঘরবন্দি কাটছে রাজধানীর বেশিরভাগ শিশুর জীবন। বিশেষজ্ঞরা বলছেন, ঘরে থাকায় শিশুদের সামাজিক দক্ষতা যাচ্ছে কমে, বাড়ছে মানসিক চাপ, হতাশা, সংকুচিত হয়ে পড়ছে তাদের মনোসামাজিক বিকাশের জায়গা। মুশফিকা নাজনীনের বিশেষ রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জনি রোজারিও। বিকেল 4:30। ছোট্ট রিদা ও রাইফার এখন মাঠে খেলার কথা, কিন্তু ওদের মোহাম্মদপুরে বাসার কাছে কোনো মাঠ নেই। ফলে দুবোনের বিকেলটা কাটে মন খারাপ করে বারান্দায়, কখনো বা মোবাইল ফোনে বা বই পড়ে। আমরা যখন নিচে যাই তখন আমরা খেলতে পারি না, তখন তো গাড়ি ঘোড়া থাকে, তখন 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 তো আমরা হচ্ছে গিয়ে খেলার জায়গায় পাই না। বাসার কাছে একটা মাঠ থাকলে আমরা প্রতিদিন ওখানে গিয়ে খেলতে পারতাম। শ্যামলীর আদাবরে থাকেন লিটু বিথি দম্পতি। 6 মাস হলো কানাডা থেকে এসেছেন তারা। তাদের 10 বছরের ছেলে জুমার বিরক্ত, সবসময় বাসায় থাকতে হয় বলে। আর এইখানে তো একদম কনজাস্টেড একটা পুরো সব জিনিস একটা বক্সের ভিতরে ঢুকানি এরকম। আসলে আমার কাছে লাগছে এই যে জাঙ্গল থাকে না, হিউম্যানিটির একটা জাঙ্গল আর কি। একসময় বিকেল হলে দল বেঁধে শিশুরা ছুটত খেলার মাঠে। গোল্লা ছুট, কানামাছি, দাঁড়িয়াবান্ধা, কত কি খেলতো তারা। নগরায়ন, জনসংখ্যা বৃদ্ধি ও অপরিকল্পিত স্থাপনার ফলে কমে গেছে খেলার মাঠ। বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স বিআইপির তথ্য মতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতায় মাঠ আছে 235টি, কিন্তু জনসংখ্যার তুলনায় মাঠের প্রয়োজন 2400-র মতো। খেলতে না পারায় শিশুরা হয়ে পড়ছে গৃহবন্দী, আসক্ত হচ্ছে মোবাইল, ট্যাব, কম্পিউটার গেমের প্রতি। 18 বছর তো আসলে হয়নি, কিন্তু যেই জিমেল ওরা ইউজ করে সেই জিমেলটা 18 বছরের উপরেই বয়সে সেট করা আছে। এটা দেখতে ভালো লাগে, নেশা হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তথ্যে বাংলাদেশে 4 থেকে 17 বছর বয়সী প্রায় 60 লাখ শিশু কিশোর ডিজিটাল আসক্তিজনিত নানা রোগে ভুগছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উপস্থিতি সবচেয়ে বেশি। শিশুর স্মার্টফোন আসক্তির কিছু প্রধান কারণ: 85% মা বাবা সন্তানদের সময় কম দেন, 52% শিশু খেলার মাঠের অভাব, 42% শিশুর খেলার সঙ্গী নেই। এভাবে মাঠে খেলাধুলা করে না, যারা মোবাইল ব্যস্ত থাকে। সন্তানদের ডিজিটাল আসক্তিতে চিন্তিত অভিভাবকরাও। দৌড়াদৌড়ি, খেলাখেলিটা হলে যেটা পরিশ্রম হতো, শরীরে হতো, ওটা তো আর মোবাইল দেখে, টিভি দেখে হচ্ছে না। আরেকটা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, কিভাবে বাক্য বিনিময় করতে হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে হয়, এই জিনিসটা আসলে তারা শিখতে পারতেছে না। যতটুকু ক্লাসে থেকে তার চেয়ে মূল টাইম স্পেন্ড করে হলো আপনার ডিভাইসে। ওকে আমরা সময় দেই, কিন্তু তারপরে যেটা হয় যে ও ওই গেমের মধ্যে ঢুকে যায় বা টিভি দেখে, তো ওর কিন্তু চোখটাও খারাপ হলো এই জন্যই। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার হেলালুদ্দিন আহমেদ জানান, প্রতিদিনই বাড়ছে 3 বছরের শিশু থেকে 18 বছরের কিশোর রোগীর সংখ্যা। তার ভিডিও দিয়ে তাকে এক্সপোজ করা এবং সেই ভিডিও দিয়ে বাবা মা নিজেরা খানিকটা আনন্দ পাবেন, লাইক বেশি পাবেন, কমেন্ট বেশি পাবেন, শুধু এই আশাতে যখন শিশুকে তারা ব্যবহার করছেন, আমরা মনে করি সেটি শুধু তাদের এক ধরনের ভুল নয়, কোনো কোনো ক্ষেত্রে শিশু অধিকারের উপর একটি হস্তক্ষেপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞানের সহকারী অধ্যাপক জবেদা খাতুন জানান, শিশুবান্ধব সমাজ প্রয়োজন। তাকে আপনি মাঠে নিয়ে যাচ্ছেন না, তাকে বন্ধু বানাতে দিচ্ছেন না, তাকে শুধু পড়াশোনা করাচ্ছেন, তাহলে কি হবে? এই বাচ্চাটা আপাতত দেখলে মনে হবে যে ভালোভাবে বেড়ে উঠছে, একটু পরেই বুঝতে পারবেন যে একটা অসুস্থ, বিশেষ করে মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ একটা মানুষ তৈরি হলো। তার মতে, শিশুর মানসিক শারীরিক বিকাশে সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু জায়গা এখনই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা দরকার। বাবা মাকে দেখতে হবে কি ব্যবহার করছে।
মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। দুপুর 12টায় মোনাজাতে অংশ নিতে ময়দানের আশপাশে জড়ো হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তৃতীয় দিনে ফজরের নামাজের পর থেকে চলছে বয়ান। বিশ্ব ইজতেমার ময়দানে মূল্য মঞ্চ থেকে বিভিন্ন ভাষায় ইসলামী বিধিবিধানের ওপর বয়ান দিচ্ছেন জ্যেষ্ঠ মুরব্বীরা। আখেরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলছেন মাওলানা ইউসুফ বিন সাদ। শান্ত মুসল্লিদের বোঝার জন্য বয়ান বাংলায় তর্জমা করছেন মাওলানা মুনির বিন ইউসুফ। এদিকে মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে গন্তব্যে ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দার নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। যাতে সমস্ত উম্মত আবার এক হয়ে যায় এবং সমস্ত উম্মতের হেদায়েতের জন্য দোয়া হয়। গোটা বিশ্বের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, বসবাস করতে পারে। আল্লাহ তাআলা যেন মানুষকে হেফাজত করে, মানুষকে যেন ভালো রাখে, মানুষ যেন শান্তিতে চলতে পারে। প্রথম মুসলমান যেন ইসলামে দাখিল হয়ে ইসলাম মানতে পারে। দ্বিতীয় কাফের মুশরিকদের হেদায়েতের জন্য আমরা দোয়া করব। দর্শক, ইজতেমার আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাভার প্রতিনিধি শাহেদ জুয়েল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহেদ, সাতপন্থীদের ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, আর আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। আমি এখন টঙ্গীর তীরে রাস্তার ধারে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আপনি যে রাস্তার ধারে কিন্তু প্রচুর মুসল্লিরা সমাগম করছে। 12টা নাগাদ, সোয়া 12টা নাগাদ কিন্তু আখিরি মোনাজাত হওয়ার কথা। এখন বয়ান চলছে। বয়ান করছেন দিল্লির মাওলানা সাদের ছেলে মাওলানা ইবনে ইউসুফ সাদ। তিনি কিন্তু সকাল 10টা থেকে বয়ান করছেন। এখানে কিন্তু বয়ান শুরু হওয়ার পর থেকেই রাস্তাঘাটে, রেলপথ, নৌপথে মানুষের কিন্তু ভিড় বেড়েই চলেছে। 12টা নাগাদ হয়তো এখানে আরো ভিড় বাড়বে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মুসল্লিদের ভিড়, প্রচুর ভিড়। মুসল্লিরা কিন্তু এই ইজতেমা প্রাঙ্গণে আসতে শুরু করেছে। তারা কিন্তু এখানে আখেরি মোনাজাত ধরতে ভিড় করেছে। সাধু অনুসারীদের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত আজ দুপুর কিন্তু 12টা হবার কথা রয়েছে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবছরে বিশ্ব ইজতেমার 3 পর্বের জমায়েত। ইজতেমা শেষে মুসল্লিদের বাড়ি ফেরার সুবিধার জন্য রেলওয়ে কর্তৃপক্ষ 8টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছেন। আপনারা ইতিমধ্যে আপনি কিন্তু বলেছেন আখেরি মোনাজাত উপলক্ষে পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। এর আগে শেষ দিনে ফজর নামাজ শেষে বয়ান করেন দিল্লির ভাই মোরসালিন। তা বাংলায় তর্জমা করে শুনান মুফতি আজিমউদ্দিন। আখেরি মোনাজাতের আগে মাওলানা ইউসুফ বিন সাদ হেদায়েত প্রাপ্তিতে এখন বয়ান করছে। আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে দুপুর 12টায়। সেই মোনাজাতে আপনি জানেন যে বিশ্ব মুসলমানের জন্য, শান্তির জন্য, কামনার জন্য, ঈমান ও আমানের জন্য কিন্তু তারা দোয়া করবেন পরিবারের সকল সদস্যের জন্য, সকল পাপ আর মুক্তির জন্য। এই ছিল আমার ইজতেমা ময়দান থেকে সর্বশেষ। শাহেদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইজতেমার খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী শাহেদ জুয়েল। রোজায় বাজার সহনশীল রাখতে ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ, আলু, খেজুর সহ বিভিন্ন পণ্যের শুল্ক ছাড় দিয়েছে সরকার। এরপরও অধিকাংশ পণ্যের সরবরাহ বাড়ছে। তবে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট রয়েই গেছে। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। তবে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলছেন রমজানে জিনিসপত্রের দাম খুব একটা বাড়ার কারণ নেই। তারা বলছেন রমজানে চিনির চাহিদা 3 লাখ টন। এর মধ্যে অপরিশোধিত চিনি আমদানি হয়েছে 2,53,000 টন। পাইপলাইনে আছে আরও বিপুল পরিমাণ চিনি। ছোলা আমদানি হয়েছে প্রায় 1 লাখ টন। মসুরের ডাল এসেছে 90,000 টন। বেড়েছে পেঁয়াজের সরবরাহ। আগের তুলনায় সরবরাহ বেশি, তবে রমজানে আতঙ্কের কিছু হয়নি, দাম বাড়বে না আশা করি। প্রচুর মাল ইনপুট হয়েছে, সবগুলো টোলা আপনার সবগুলো প্রচুর চাহিদার চেয়ে ইনপুট আরো বেশি হয়েছে। চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের তথ্য বলছে জানুয়ারিতে সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে প্রায় 4 লাখ টন। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবীজ এসেছে 3 লাখ টন। বাজারে অন্যান্য নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ থাকলেও বোতলজাত সয়াবিনের সংকট রয়ে গেছে। রমজান আসলে তেলের চাহিদা অনেক বেশি হয়ে যায়। সেটি আমার মনে হয় যে মিল মালিক বসে এবং সরকার বসে সেটি নির্ধারিত হয়ে গেলে মিল মালিকরা মিল গেট থেকে
এই তেলগুলো সরবরাহ করবে বলে আমি মনে করছি। ব্যবসায়ীরা বলছেন জানুয়ারিতে পেঁয়াজ, ছোলা, মটর ও মসুর ডাল, পাম ও সয়াবিনের কাঁচামাল, চিনি, গম ও খেজুর আমদানিতে ব্যয় হয়েছে 100 কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় 74% বেশি। এর ফলে রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা তাদের। তবে এর জন্য সরকারি পর্যায়ে নজরদারি বাড়ানোর কথাও বলছেন তারা। ভোক্তাদের হাতে পৌঁছা পর্যন্ত সেখানে স্ট্রং মনিটরিং দরকার। পাইকারি বাজারে কোনো মালের সংকটও নাই, দামও বাড়া নাই। সারা দেশে ভোগ্যপণ্যের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল বিভিন্ন বড় বড় শিল্প গ্রুপের। শেখ হাসিনা সরকারের পতনের পর বাজারে এসব শিল্প গ্রুপের একক আধিপত্যের অবসান ঘটে। এখন ছোট ছোট ব্যবসায়ীরা নিত্যপণ্যের আমদানি করছে। এতে বাজারে সরবরাহ বাড়ছে বলেও জানান তারা। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, জেলা প্রশাসকদের সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা খেলার, ক্রিকেট খেলা কি ফুটবল খেলার খেলোয়াড়, আমাদের আজকে এই খেলোয়াড়দের সমাবেশ, প্রস্তুতি নেওয়া যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমাদের অবজেক্টিভ কী হবে, আমাদের কার কী করণীয়, এগুলো ঠিক করা। আজকে যে সময়টুকু আমরা পেলাম সবাইকে একত্র করে, সারা দেশের থেকে সবাই এসছো তোমরা, এটাই ঠিক করা। আমরা টিম হলাম কিনা, যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে, বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে। এটা টিম ওয়ার্ক, এটা এমন না যে আমি আমার মতো করলাম, ওর মতো করলো, ওইটা হয় না, কোনো কাজেই হয় না। টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কী কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা, কার ঘাটতি আছে, কাকে তোমার কারণে আমারটা নষ্ট হচ্ছে। কারণ খেলা হলো একটা সামগ্রিক জিনিস, একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয়। কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত হয়, আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয়। এটা নিয়ে আমাদের আলোচনা, আমরা কি করছি। আমরা সরকার গঠনের পর থেকে এখন 6 মাস চলে গেল। এটাকে আমি বলছিলাম যে এটা আমাদের প্রথম পর্ব। একটা আয়োজন করার জন্য যে সময় লাগে, অনেক ভুলভ্রান্তি হয়েছে এই আয়োজনের সময়। এখন সেগুলো ঠিকঠাক করে আমরা পুরো খেলার জন্য এখন প্রস্তুত। সেই প্রস্তুতিটা আমাদের হলো কিনা, না হলে কি কি ঘাটতি আছে সেগুলো ঠিক করা। আমি অন্যভাবেও চিন্তা করছিলাম কথাগুলো শোনার সময়। এটা যদি কোনো বড় কোম্পানির এক্সিকিউটিভদের একটা বৈঠক হতো, তাদের যারা শরিক হচ্ছে তারা কি বলতো, নিশ্চয়ই ম্যানেজিং ডিরেক্টরের প্রশংসায় সময় নষ্ট করতো না। তারা বলতো আমি এই কাজ দিয়েছেন আমাকে, আমি এই কাজ করেছি, আমার এই সাফল্য হয়েছে, আমি ওই কাজ আরও এই কাজের জন্য প্রস্তুত। আমি দুভাবে দেখালাম, একটা হলো যে খেলার মাঠের খেলোয়াড়, একটা হলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফিল্ড অফিসারদের তাদের বক্তব্য। এই সরকারের যে খেলোয়াড় যারা আমরা আছি, তাদের এই ভূমিকা ওই দুই গোষ্ঠীর মধ্যে কোনোটার মতো হতে হবে, যে আমরা কী করছি, কী করার দরকার, কোথায় আমরা আটকে যাচ্ছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। নিশ্চয়ই আজকে উদ্বোধনী অনুষ্ঠানে হয়তো হচ্ছে না, অন্য সময় হবে। তো সেখানেও আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম, যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে। হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন, কিন্তু আমার করলে অতিথি। আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না, আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই। আমাদের করোনা কাজ কি, আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস।
এটা নিত্য নৈমিত্তিক একটা নতুন কিছু আসে তা না, একই জিনিস বারে বারে আসছে, বিভিন্ন ভঙ্গিতে আসছে। সেগুলো আমরা কে কিভাবে করছি, কি হলে আরো ভালো হতো, কোঅর্ডিনেশনটা কিভাবে হতো, ক্যাপ্টেনের সিগন্যালটা কিভাবে ফিল্ডে যেত, গেলে ভালো হতো, এগুলো নিয়ে আলোচনা। আমরা যেহেতু এমন পরিস্থিতি এসেছি, এটা ল অ্যান্ড অর্ডার একটা শান্তি শৃঙ্খলা বজায় একটা মস্ত বড় ইস্যু হয়ে গেল। এটাতে আমরা কে কি পরিমাণ অগ্রসর হলাম, কি করণীয় আমাদের, এটা একটা 1 নম্বর বিবেচ্য বিষয় আমাদের ল অ্যান্ড অর্ডার। এটা যাতে আমরা বিফল না হই, কারণ এটাতেই আমাদের সমস্ত অর্জন সফলভাবে অর্জন হতে পারে অথবা বিফলতায় পর্যবসিত হতে পারে। সেটা কি কোঅর্ডিনেশন হলে, কিভাবে হলে, এটা নিয়ে এই সম্মেলনে আলোচনা হোক। ফিরে যাওয়ার পরে যেন এটা আর বোঝাবুঝির মধ্যে কোনো গলদ না থাকে। আমরা সেখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত সেগুলো তোমাদের খুব ভালো করে জানা আছে। পুলিশ প্রশাসনের কাজ কি, সিভিল প্রশাসনের কাজ কি, কোঅর্ডিনেশনের কাজ কি। কিন্তু এই যদি বলি ওর কারণে আমারটা হয় না, এটা বলে তো আমরা পার পাবো না। যেহেতু জেলার দায়িত্ব সামগ্রিকভাবে একজনের উপরে, তার সঙ্গে কোঅর্ডিনেশন করেই করতে হয় সব কিছু। কাজে সেই কোঅর্ডিনেশনের কি সমস্যা, নাকি পৃথক পৃথকভাবে হবে, এগুলো পরিষ্কার করে নেওয়া, যাতে কাজ করতে গিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পড়ে না যাই। তো সেখানে আমাদের শৃঙ্খলা ভঙ্গ হলে কি করতে হবে, উপর থেকে নিচে পর্যন্ত চেইন অফ কমান্ড কিভাবে যাবে। এই নয় যে এটা তো আমার কাজ ছিল না, কাজে আমি আর মনোযোগ দিই নাই, এটা তো বললে হবে না। আমরা তো সবাই মিলে সরকার, যে এটার থেকে আমাদের উদ্ধার করতেই হবে। সেখানে নারী শিশুদের রক্ষা একটা বিশেষ দায়িত্ব, সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব, কারণ এটার উপরে সারা দুনিয়া নজর রাখে আমাদের উপরে। আমরা সংখ্যালঘুকে কিভাবে তাদের সঙ্গে ব্যবহার করছি, একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের জন্য তাকে শান্তি শৃঙ্খলার কথা বলছি না, এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা বিধান করা। আমি সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকেও বলেছি, আপনারা সংখ্যালঘু হিসেবে আমাদের কাছে দাবি করেন না, দেশের নাগরিক হিসেবে দাবি করেন। তার নাগরিক হিসেবে আপনার সংবিধান আপনাকে এই অধিকার দিয়েছে, সে অধিকার আপনি সরকারের কাছ থেকে পেতে হবে, সেটা আপনার দাবি, পাওনা। কাজে আমাদের দায়িত্ব হলো এই যে টিম, সরকারের যে টিম, এটা নিশ্চয়তা দেওয়া যে সকল নাগরিককে আমরা সুরক্ষা দেব। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা আমাদের বিবেচ্য নয়, সে দেশের নাগরিক, সেই হিসাবে তাকে আমরা রক্ষা করব। এবং আমি এই সরকার তারও সরকার, কাজে আমি তারই সেবা করতে প্রস্তুত। এটা আমাদের একটা বড় কাজ। সামনে আমরা যে সমস্ত কর্মসূচি নেব তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পয়েন্টে উচ্চতম স্থানে থাকবে। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি।
সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, এটা একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা 1st, 2nd, 3rd করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না এটা। তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে এগিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়, এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য, যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছি, গত বছর এই ছিলাম, এই বছর এই হয়েছে, এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে 6 মাস কি 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বসবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম, আমি যখন এখানে আসার পরে, সরকারি আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়, তারা এখানে চলে এসছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম তখন আমি এই করেছিলাম। এটা তার একটা স্বাতন্ত্র্য, আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে, এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি, বহু তাপে চাকরি করেছি, কিন্তু ওইটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই সুযোগ, নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গতবান্ধা একটা কাজ তো আছে, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনাতো। সবাই শুনলো, হচ্ছে মজার জিনিস, কারণ কোনো আইনও ভাঙে না, কিছু করে না, কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে। অনেকে বলে আইনে ছিল না বলে আমি করি না, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেলো আইনটাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করে না। ওই জিনিসটা দেখি খেয়াল রাখা, যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই, যার যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত, সমস্ত তার মধ্যে এটা সবসময় হাইয়েস্ট পয়েন্ট, উচ্চতম স্থানে থাকবে। তারপরে সমসাময়িকভাবে যে সমস্ত বিষয়গুলো হয়, যেমন বাজার দর, এটা নিয়ে বহু কথা হয়, সেখানেও একটা প্রতিযোগিতামূলক ব্যবস্থা হতে পারে। আমার জেলায় বাজার দর সবচেয়ে ভালো, একটা প্রতিযোগিতাও তো থাকবে, আমাদের কাজের মধ্যে আনন্দও তো আসতে হবে। আমার জেলায় শান্তি শৃঙ্খলা সবচেয়ে আমি ভালো রাখতে পেরেছি, আমার জেলায় সবচেয়ে ভালো বাজার দর, কোনো চাঁদাবাজি নাই, বা যা যা অসুবিধা থাকে একটা জায়গায় সেগুলো নেই, আমি সেটা করেছি। আমি প্রতিযোগিতায়, নিজেদের মধ্যে প্রতিযোগিতায়, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতায় আমি উপরে আছি। সেই জন্য আমার মনে হয় আলোচনার মধ্যে একটা কিছু থাকা দরকার, এটা একটা কাঠামো থাকা দরকার। র্যাঙ্কিং, জেলা জেলা সব জেলা, 1 নম্বর জেলাকে, 2 নম্বর জেলাকে, 3 নম্বর জেলাকে, ক্লাসে যেরকম আমরা 1st, 2nd, 3rd করি, এটা তো হতে পারে আমাদের কাজের মধ্যে আমরা কে কোথায় আছি, কোন অবস্থানে আছি, নাকি সবাই জেলা একরকম তো না, হয় না এটা।
তার মধ্যে একটা প্রতিযোগিতা আছে, আমি 1 নম্বরে আছি, আমি 2 নম্বরে আছি, 3 নম্বরে আছি, একজন 64 নম্বরে আছে, একজনকে 64 নম্বরে থাকতে হবে, তার চেষ্টা হবে আমি যেন আর 64 নম্বরে না থাকি। আমি সার্বিক বিচারে আমি এখন অনেক ধাপে এগিয়ে গেছি। এই র্যাঙ্কিংটা থাকলে নিজেদের মধ্যে আনন্দ হয়, এটা কাউকে মন খারাপের জন্য না, এটা আনন্দের জন্য যে আমি গতবার এই ছিলাম, এবারে এই হয়েছি, গত বছর এই ছিলাম, এই বছর এই হয়েছে। এটা পরিষ্কারভাবে আমরা দেখতে চাই। এটা প্রতিযোগিতার একটা মনোভাব আসুক, এবং সেই প্রতিযোগিতায় যদি আমি ক্রমাগতভাবে 6 মাস কি 1 বছর 1 নম্বরে থাকি বা 10 নম্বরের ভেতরে থাকি, তাহলে আমাকে একটা পুরস্কার দেবে, একটা রিকগনিশন দেবে। আমরা যখন বসবো সবাই এটা পুরস্কার দেওয়া হবে যে হ্যাঁ এটা গত বছর সারা বছর ধরে 1 থেকে 10-এর মধ্যে ছিল, ওঠানামা করেছে কিন্তু 1 থেকে 10-এর মধ্যে বা 10 থেকে 20-এর মধ্যে ইত্যাদি ইত্যাদি। এটা একটা বিষয় হতে পারে যে আনন্দ এবং দুটো একসঙ্গে মেলানোর জন্য এবং তার স্বীকৃতি। এটাই জন্য বললাম, আমি যখন এখানে আসার পরে, সরকারে আসার পরে সরকারি কর্মকর্তা সবার সঙ্গে দেখা হয়, কথা প্রসঙ্গে একটা কথা প্রকারান্তরে শুরুতে শেষে মাঝখানে বলে, আমি যখন ওখানে ডিসি ছিলাম, অমুক জায়গায় ডিসি ছিলাম, ডিসিটা তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়। তারা এখানে চলে এসছে, বহু উঁচুতে অবস্থানে আছে, কিন্তু সবচেয়ে স্মরণীয় অধ্যায় হলো আমি যখন অমুক জেলার ডিসি ছিলাম তখন আমি এই করেছিলাম। এটা তার একটা স্বাতন্ত্র, আমি নিজের ইচ্ছায় অনেকগুলো কাজ করতে পেরেছি সেখানে, এবং আমার একটা তারপরেও বহু জায়গায় চাকরি করেছি, বহু তাপে চাকরি করেছি, কিন্তু ওইটাই আমার স্মরণীয়, যেহেতু আমি আমার নিজেকে সেখানে প্রকাশ করতে পেরেছিলাম। এটাই সুযোগ, নিজেকে প্রকাশ করা, নিজের ক্রিয়াশীলতা, সৃজনশীলতা, এগুলো প্রকাশ করা। গতবান্ধা একটা কাজ তো আছে, গতের মধ্যে থাকতে হয়, থাকি, কিন্তু তার মধ্যেও একটা সৃজনশীলতা আছে। এই সৃজনশীলতাকে কিভাবে প্রকাশ করা এবং কে কিভাবে সেই সৃজনশীলতা প্রকাশ করেছে, আমরা যখন এরকম সম্মেলনে বসবো, কথাবার্তা বলবো, তাদেরকে সুযোগ দেবো যে তুমি কি করেছো বলো, এটা সবাইকে শোনাতো। সবাই শুনলো, হচ্ছে মজার জিনিস, কারণ কোনো আইনও ভাগে না, কিছু করে না, কিন্তু একটা বিরাট জিনিস করে ফেলেছে। অনেকে বলছে আইনে ছিল না বলে আমি করি না, করতে পারিনি, হয় অনেক সময় আমরা ব্যাখ্যা দিই। ওই আইন, যত আইন আছে সবার মধ্যেই এই কাজ করা যায়, এবং পরে দেখা গেলো আইনটাকে উৎসাহিত করেছে, নিরুৎসাহিত করে না। ওই জিনিসটা দেখি খেয়াল রাখা, যে আমাদের এই জেলায় আমাদের যে সময়টুকু, সেই সময়টুকু যতটুকুই হোক একটা স্বল্প সময়, আমার কর্মজীবনের একটা স্বল্প সময়, কিন্তু যে বললাম এটা খুব স্মরণীয় অধ্যায় হতে পারে যদি আমরা করতে চাই, যার যার মধ্যে করতে চাই। আমরা অনেক সময় এখানে বসে, ঢাকায় বসে অনেক সিদ্ধান্ত নিই, সেটা জেলা পর্যায়ে গিয়ে কিভাবে প্রকাশিত হয়, কিভাবে এটা ইমপ্লিমেন্টেড হয়, জানার কোনো সুযোগ থাকে না আমাদের। যেমন আমরা বারে বারে কথার মধ্যে আসি জন্ম নিবন্ধন, এটার কোনো মা বাবা আছে বলে আমার মনে হয় না। নিয়ম আছে কিন্তু মা বাপ নাই। আমি মধ্য বয়সে কিংবা শেষ বয়সে কোথাও যেতে চাই, একটা পাসপোর্ট দরকার, পাসপোর্ট করা হয়নি, জন্ম নিবন্ধন নাই বলে জন্ম নিবন্ধন লাগবে, আমার আমলের জন্ম নিবন্ধন কে করতো জানিও না, ইত্যাদি ইত্যাদি, কিন্তু পাওয়া যায়, পয়সা দিলে ঠিকই চলে আসে। পয়সা দিলে যখন ঠিকই চলে আসে, তাহলে পয়সা না দিলেও আসার কথা। এই সিস্টেমটা আমরা করতে পারছি না কেন? এটা তো একজন নাগরিকের অবশ্য প্রাপ্য, আমার জন্ম সনদ। সরকার ব্যবস্থা করতে পারে না এই বলে অজুহাত দিয়ে তো চলবে না, নিশ্চয়ই ব্যবস্থা আছে, কিছু একটা করতে হবে। ওই যে বললাম, যে টাকা দিলে করে দিতে পারে, সেটা সরকার কেন পারবে না? কাজে আমাদেরকে সেই ব্যবস্থা করতে হবে। জন্ম সনদ তার প্রাপ্য যে কোনো সময়, যে বয়সে চায়, তাকে দেবার ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? ওই যে বললাম, সৃজনশীল হতে হবে, এটা থেকে আমরা নিয়ম বের করতে হবে, কারণ ওইটার উপরেই সমস্ত কিছু নির্ভর। সেই জন্মসূত্রে আমি বাংলাদেশি, এটার একটা প্রমাণ, দালিলিক প্রমাণ। এই দলিল দিয়ে আমি ভবিষ্যতে যা কিছু করি, ওইটা না হলে এনআইডি পাওয়া যাচ্ছে না,
এনআইডি না হলে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না, সব আটকে গেল সব কিছু। আমরা বলছি যে এটা সবার একই সঙ্গে তার সমস্ত কিছু হতে হবে। যদি আমার জন্ম সনদ থেকে থাকে তাহলে আমি এনআইডি পাবো। এগুলো এখন অনলাইন পাওয়ার কথা, আমরা অনলাইন পাচ্ছি কিনা। পাসপোর্ট অনলাইন, এখন ই পাসপোর্ট হচ্ছে কিনা, এখনো দেখি ওই এমআরপি করছে। কেন হচ্ছে? আইন তো আছে। আমি বলছি রাতারাতি সব হয়ে গেছে, এটাও আমি আশা করি না, শুরু তো করতে হবে। সে কথার কাজটা কর যে আমার এখানে আমার জেলাতে এমআরপি আর হবে না, এখানে সব ই পাসপোর্টে নিয়ে যাবো আমি, যেহেতু আমাদের এই টিমের কাজ, যে টিম এখানে আমরা বসে আছি, এখানে আইন বানানো হয়, এটা আইন খাটানো হয়, নিয়ম মানা হয়। এগুলোতে আমরা কিভাবে যাব, একটার থেকে একটা আমরা উত্তরণ কিভাবে করব। বলছে যে এখন জমি রেজিস্টার করতে পারছে না, অমুক করতে পারছে না, কর দিতে পারছে না, সব এখানে আমরা সব শুনছি যে সব অনলাইনের ব্যবস্থা হয়ে গেছে। হয়ে যদি যায় সেটা বাস্তবায়ন হচ্ছে না কেন? কৃষি আটকে গেলাম কেন? এখনো জমির রেকর্ডপত্র আমরা অনলাইন পাই না, করতে পারি না, জমাকে বেচা কিনে আমরা করতে পারছি না। কি যার উপর থেকে আমরা ভূমি মন্ত্রণালয় বলছে যে আমরা সব করে ফেলছি, কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারছি না, ধীরে সুস্থ হচ্ছে। কেন পারছি না? এটাই হলো আমাদের অপারগতা। খেলোয়াড় হিসেবে আমরা সেই কাজটা করতে পারছি না। সেই খেলোয়াড়ের যোগ্যতা অর্জন করতে হবে যে আমাদের অনলাইন যেগুলো হয়ে গেছে, অনলাইনের সিরিজ হয়ে গেছে, অসংখ্য জিনিস অনলাইন। এটা কিন্তু এখানে বিল্ডিংয়ের বলতে বসাবো, দেশে হয় না। দেশে না হলে এটা করে লাভ থাকে আমার। এই জিনিস করে হলা যে আমরা এটা দেশে অনলাইন মানে এখন অনলাইন, আর কিছু থাকবে না। সেটা বলে যে একটা রাতারাতি করতে পারবো না, রাতারাতি হবে না তো, সেটা তো আমি বলি না, কিন্তু একজন ফার্স্ট হবে, সেটা করে বলছি। এই অনলাইনের জন্য এক জেলা ফার্স্ট হবে বলে আমি সবটা করে ফেলেছি, অথবা আমি ই পাসপোর্ট করে ফেলেছি, এটা 100% আমার জ্ঞান। আমি জমির যত কাজ আছে সব অনলাইন করে ফেলেছি, ফার্স্ট হয়েছি আমি। এটা তো হতে পারে, আমি সেকেন্ড হতে পারি, থার্ড হতে পারি, আমি লাস্ট হতে পারি, হবে না সে কথা ঠিক না। যাদের মধ্যে হয়েছে তারা কে কোন স্তরে আছে, এটাতে আমার যোগ্যতা, আমার কৃতিত্ব। এই বয়সে আমি দেশের এই টিমের, গভর্নমেন্ট সরকারের টিমে যুক্ত হয়ে কি কাজটা সমাধান করে দিলাম, আমার কন্ট্রিবিউশনটা কি? একটা হলো ঠিক আছে আমি করে ফেলেছি, তাদের বুঝ দেওয়া দরকার, বুঝ দিয়ে দিয়েছি, সেটা এক জিনিস। একটা হলো আমি কি করেছি বুঝ দেওয়ার বাইরে, যেটা আমার থেকে হোক, সে আমিটাকে আবিষ্কার করা, অর্জন করা, সেই জিনিসগুলো না, সেগুলো হলো চ্যালেঞ্জ, সেগুলো হলো আজকে সেই সুযোগ। এখানে কারো রক্তচক্ষুর কারণে, কারো ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নাই, অন্তত এই সময়টুকুতে। আমি নিজের মতো করে যেটা আইন, যেটা করার দরকার, দেশের জন্য যেটা করার দরকার, সেটা আমি করব। সেই কাজে আমি ব্যস্ত থাকবো যাতে আমি করতে পারি। আরেকটা বিষয় বলে শেষ করবো, বেশি লম্বা করবো না। শিক্ষার ব্যাপারে বহু স্তর আছে, আমি ওর মধ্যে যাবো না। শুধু তোমাদের কাছে এটুকু বলা, প্রাথমিক শিক্ষা একটু গিয়ে দেখা কি করা যায়, এটাকে একটু নজর দিলেই সব কিছু ঠিক আছে, আইনের কোনো অসুবিধা নেই। কেউ বলবে না যে না এটা করা যাবে না, করা অবশ্যই যাবে। একটু দেখা দিলে, স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বললে, অনেক অনিয়ম বেনিয়ম আছে, সেগুলো তো আছেই, তার মধ্যেও যদি একটা নিয়ম সৃষ্টি করা যায়, একজন জেলা প্রশাসক বললে একটা সৃষ্টি করা যায়, তার সেই ক্ষমতা আছে। শুধু একটু নজর দেওয়ার ব্যাপার। সারা দেশ জুড়ে অসংখ্য প্রাইমারি স্কুল, যার যার মতে সে চলে। আমি অসংখ্যতে যাওয়ার কথা বলছি না, কিন্তু দু একটাতে গেলে আরগুলো খবর পায়, অথবা ওইটার অভিজ্ঞতা আর 10 জনকে বললে তারা শোনে যে হ্যাঁ এটাই তো বটে, তো আমরা তো করতে পারতাম এরকম।
এই ছোট ছোট কাজ, বড় কাজের কথা বলছি, বড় কাজ তো আছেই, কিন্তু করবে। এই ছোট কাজগুলো দিয়েই কিন্তু বড় কাজটা হয়। মানুষ বলে যে হ্যাঁ ওই সবচেয়ে আমাদের সময়, যেমন উনি যখন ডিসি ছিলেন আমাদের এখানে, উনি এই কাজটা করে গেছিলেন। এরকম স্মৃতি আমরা নাগরিকদের কাছ থেকে শুনি। উনি যখন যখন ডিসি ছিল, উনি এই কাজটা করে দিয়ে গেছিলেন। অবদানটা মানুষ স্মরণ করে, মানুষ বলে না। ওই যে অবদানটা হয়েছে সেটা ব্যক্তিগত, আচ্ছা এটা সরকারের হুকুমে হয় না, সরকার সবাইকে হুকুম দিয়েছে, কিন্তু এই ব্যক্তিগতভাবে সেটাকে অন্য রকমভাবে অন্য ভঙ্গিতে নিয়ে এসছে এবং মানুষের মন জয় করেছে। মানুষ তাকে বহু বছর পরেও স্মরণ করছে, অমুক যখন বেঁচেছিলেন তখন আমাদের এটা হয়ে গেছিল। তো সেটি আমাদের সুযোগ। এই যে আমরা অন্তর্বর্তীকালীন সময় আছি, এটা একটা মস্ত বড় সুযোগ। আমাদের হাতে অনেকগুলো কাজ এবং খুব সহজ কাজ, কঠিন কাজ না। এবং আমি বলছি না যে 100% করতে হবে, আমি বললাম যে 10% করো, 20% করো, 30% করো, 1 নম্বর হও, 1 নম্বর হওয়ার চেষ্টা করো। কারণ তোমরা তো সবাই একই আইনের মধ্যে একই পরিস্থিতিতে আছো। 1 নম্বর হওয়ার মধ্যে অনেক আনন্দ। আমি করে ফেলেছি, আমি সবার আগে আমি এটা করে ফেলেছি। এই যে আনন্দটা পাওয়া, সে আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করো না। এই অন্তর্বর্তীকালীন সময় এই সুযোগটা পূর্ণমাত্রায় তোমাদের আছে, আশা করি এটা গ্রহণ করবে। তোমাদের এই আলোচনা এবং এই পরস্পরের যোগাযোগ এটা আনন্দদায়ক হোক এবং সফল হোক। আমাদের এই অন্তর্বর্তীকালীন সময় আমরা যেটুকু তোমাদের মাধ্যমে করতে পারবো, তোমাদের কারণে আমরাও যেন স্মরণীয় হতে পারি। ওনাদের সময় ডিসি সাহেব এইগুলো কাজগুলো আমাদের করে দিয়ে গেছিলেন, পরেগুলো আর করেনি। এই কথা বললে তখন মনে হবে যে হ্যাঁ আমাদের আমলে আমরা ওটুকু বলার কারণে আমরা করি না, কিন্তু বলেছি, বলার কারণে কাজটা হয়েছে। এগুলো যেন আমরা করতে পারি। আমরা আরেকটা কথা, পাসপোর্টের কথা বলতে মনে হলো, পাসপোর্ট করতে হলে পুলিশ ভেরিফিকেশন লাগে। আমি জিজ্ঞেস করতে আরম্ভ করলাম, অনেকেও হয়তো আগেও করেছে, কারণটা কি? পাসপোর্ট তো আমার নাগরিক অধিকারের একটা অধিকার। আমি চোর না ডাকাত না কি সেটা ভিন্নভাবে পুলিশ আমার বিচার করবে, কিন্তু আমাকে যে জন্ম সনদ দিয়েছেন সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশন দিয়ে করেননি। আমাকে এনআইডি দিয়েছেন, সেটাও কোনো পুলিশ ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হয় না, নাগরিক হিসাবে পেয়েছি, এই দেশের নাগরিক। পাসপোর্টও এই দেশের নাগরিকের একটা পরিচয়পত্র, এখানে পুলিশ ভেরিফিকেশন কোনো লাগবে। আমরা আইন করে দিয়েছি এখন থেকে পুলিশ ভেরিফিকেশন লাগবে না। সে কথাটা গ্রামে গঞ্জে গিয়েছে, যে তালিদ মনে হলো এটা পৌঁছে নাই, পৌঁছতে তো এটা হ্যাঁ আমরা জানি, তো এটা আবার বলার দরকার কি? আমার বলার কারণে তালি দেওয়ার অর্থ হলো যে সুন্দর কাজ হয়েছে, তো তার মানে এই কথা মানে পৌঁছে নেই। অথচ আমরা এখানে সিদ্ধান্ত নিয়ে বসে আছি বেশ কিছুদিন আগে। এই যে দূরত্ব, এটাও যেন না থাকে। এগুলোর কোনো কারণ নেই, বিনা কারণে মানুষ হয়রানি করা, হয়রানি করাটাই যেন আমাদের ধর্ম। সরকার মানে মানুষকে হয়রানি করা, এটার থেকে উল্টে দেওয়া। সরকার ভিন্ন জিনিস, আপনার অধিকার, আপনার অধিকারগুলো আপনার দরজায় পৌঁছিয়ে দেওয়া আমাদের কাজ। এটাই যেন আমরা স্মরণ রাখি। তো সবাইকে ধন্যবাদ, এখানে আমি শেষ করলাম। জেলা প্রশাসক দর্শক, জেলা প্রশাসকদের সম্মেলনে এতক্ষণ বক্তব্য রাখছিলেন প্রধান উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। দ্বিতীয় দফা 119 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। আবার আমন্ত্রণ 21 সংবাদে। বাজারে আলুর দাম কমে যাওয়ায় দুশ্চিন্তায় মুন্সিগঞ্জে প্রান্তিক কৃষকরা। বলছেন এমন দাম থাকলে মূলধন ওঠানোই হবে কষ্টের। তবে আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে আশা করার কথা শোনালো জেলার কৃষি বিভাগ। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। আলু উৎপাদনে প্রসিদ্ধ মুন্সিগঞ্জ। চলতি মৌসুমে এ জেলায় এবার 34,758 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। শেষ সময়ের পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তবে লোকসানের শঙ্কায় আলু উঠাবেন কিনা তা নিয়েও আছেন চিন্তায়। বর্তমান যে বাজার, খুচরা বাজার দরে আমরা আশা করতেছি আমাদের এবার প্রচুর টাকা লস হইব। একাডেমিতে 1.5 লাখ 2 লাখ টাকা ভাই খেতি করতে লাগে, অবস্থা খুব খারাপ। রাই তৈল মায় না, ফলন
বেশি ভালো নাই, গাছে এই যে এখনো ওষুধ দিতে আছি বদ্রি দিয়া। গতবারের তুলনায় আলু বীজের দাম ছিল দ্বিগুণ, বেড়েছে সার, কীটনাশক সহ অন্যান্য উপকরণের দামও। উৎপাদনে মন প্রতি খরচ 800 থেকে 850 টাকা, অথচ এখন মন প্রতি আলু বিক্রি হচ্ছে 600 থেকে 650 টাকায়। যে খরচ গেছে এই খরচ আমাকে এই দামে পোষাইব না। 1000 টাকা মনের উপরে পড়ে গেছে, এখন বর্তমানে বাজার আছে 600 টাকা। গেলবার এক বস্তা সার দিছি 1100 টাকা, এবার লাগাইছি সেই সার লাগছে 1800 টাকা। তবে ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু সংরক্ষণের প্রস্তাব জেলা কৃষি বিভাগ থেকে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। যেহেতু অনেক বেশি জমিতে আলু আসলে বপন করা হয়েছে, সেক্ষেত্রে আলুর দামের একটা বিষয় চলে আসে। তো আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ মেট্রিক টন। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রযুক্তির সাথে ঘরবন্দি বেশিরভাগ শিশু, কমছে সামাজিক দক্ষতা, বাড়ছে মানসিক হতাশা। আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে সাতপন্থীদের বিশ্ব ইজতেমা, জড়ো হচ্ছেন মুসল্লিরা। সরবরাহ বেড়েছে ভোজ্য তেল, চিনি, ছোলা ও খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম স্থিতিশীল থাকার প্রত্যাশা। দর্শক, সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।